প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার তোমাদেরকে আমার এই দি নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ধাতুবিদ্যার শেষ অংশের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তার আগে তোমাদেরকে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে শুরু করছি। আর যারা বড়রা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকেও শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানাই। আমি শুরু করছি আজকের ভিডিও ধাতুবিদ্যার শেষ অংশ। তো ভিডিওটা খুব ভালো করে শেষ অবধি দেখবে। যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ধাতুবিদ্যা। আজকে আমরা যে টপিকসগুলো পড়ব সেটা হলো, দেখো বোর্ডে আমি লিখেছি ধাতুর সক্রিয়তা সারি, ধাতু নিষ্কাশনের ব্যাখ্যা, সোডিয়াম ধাতুর নিষ্কাশন, লোহার মরিচা পড়া এবং তার ব্যাখ্যা, অন্যান্য ধাতুর ক্ষয় ও মানব স্বাস্থ্যে তার প্রভাব। তো ফার্স্ট আমরা ধাতুর সক্রিয়তা সারি পড়ব। ধাতুর সক্রিয়তা সারি কি? ধাতুগুলিকে ক্রমহ্রাসমান ধাতব চরিত্র অনুযায়ী সাজালে যে সারিটা পাওয়া যায় তাকে বলা হয় ধাতুর সক্রিয়তা সারি। আমি আবারও বলছি, ধাতুগুলোর ক্রমহ্রাসমান ধাতব চরিত্র অনুযায়ী সাজিয়ে যে সারিটা পাওয়া যায় তাকে বলা হয় ধাতুর সক্রিয়তা সারি। দেখো বোর্ডে আমি একটা ধাতুর সক্রিয়তা সারি লিখেছি। এই দেখো সক্রিয়তা সারির সবচেয়ে উপরে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড। এই জায়গাটা হাইড্রোজেন রয়েছে, তারপরে কপার, মার্কারি, সিলভার, গোল্ড। এটা একটা ধাতুর সক্রিয়তা শ্রেণী বা সক্রিয়তা সারি। এই সারিতে ক্রমহ্রাসমান ধাতব চরিত্র অনুযায়ী সাজানো হয়েছে, অর্থাৎ সবচেয়ে টপে যে আছে তে সবচেয়ে তীব্র ধাতু, আর সবচেয়ে নিচে যে আছে সবচেয়ে কম সক্রিয় ধাতু। তো ওই সক্রিয়তা শ্রেণীর সবচেয়ে উপরে, অর্থাৎ এই পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এইগুলো, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইগুলো অত্যধিক সক্রিয় ধাতু। বিশেষ করে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এটা অত্যধিক সক্রিয়। এটা সহজেই বায়ুর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে অক্সাইড, কার্বনেট এবং হাইড্রোক্সাইড যৌগ উৎপন্ন করে। ওকে, আর এরা একদম ঠান্ডা জলের সঙ্গেই বিক্রিয়া করে। পটাশিয়াম, সোডিয়াম জলে দিলে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে। আর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন দেয়। জিঙ্ক, আয়রন এগুলো খুব অতি ফুটন্ত জলের সঙ্গে, স্টিমের সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেন উৎপন্ন করে। আর টিন, লেড এটা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। আর এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের নিচে যারা আছে তারা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন দেয় না। ওকে, তো এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরে যারা আছে তারা অত্যধিক সক্রিয়। তারা নিচের ধাতুর লবণগুলো থেকে এই ধাতুগুলোকে অপসারণ করে। সে একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। মনে করো এই কপার সালফেট প্লাস জিঙ্ক, এই বিক্রিয়াটা যদি আমরা লিখি তাহলে কি হবে? ZnSO4 প্লাস কপার। আমি উল্টো করে লিখি যে ZnSO4 প্লাস কপার ইকুয়াল টু CuSO4 প্লাস জিঙ্ক। এখন যদি তোমাদের কেউ প্রশ্ন করে যে এই দুটো বিক্রিয়া মধ্যে দুটোই কি সম্ভব, না প্রথমটা সম্ভব দ্বিতীয়টা সম্ভব না, বা দ্বিতীয়টা সম্ভব প্রথমটা সম্ভব না, বা দুটোই সম্ভব না,
তাহলে কি উত্তর হবে? ডেফিনেটলি প্রথম বিক্রিয়াটা সম্ভব, কারণ এখানে দেখো জিঙ্ক এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের উপরে অবস্থিত। এই জিঙ্ক এই হচ্ছে কপার, তাহলে কপারের উপরে জিঙ্ক অবস্থিত। আমি তোমাদের বলেছি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে অবস্থিত ধাতুগুলি তার চেয়ে নিচে অবস্থিত ধাতুর লবণ থেকে সেই ধাতুকে প্রতিস্থাপিত করতে পারে, কিন্তু নিচে অবস্থিত ধাতুগুলি তার উপরে অবস্থিত ধাতুর লবণ থেকে ওই ধাতুকে প্রতিস্থাপিত করতে পারবে না। এই জন্য দেখো জিঙ্ক কপার সালফেট দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করতে পেরেছে, কিন্তু যদি জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে আমরা কপার দিই তাহলে কিন্তু কপার এই জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারবে না, কারণ কপার জিঙ্কের নিচে আছে। ওকে, তো আরো একটা পয়েন্ট বলি, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা উপরে থাকে যে সমস্ত ধাতুগুলো তারা সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়, অর্থাৎ জারিত হয়, ফলে তারা বিজারক দ্রব্য। আস্তে আস্তে যত নিচে নামা যায় তত তাদের বিজারণ ধর্ম কমে, অর্থাৎ তারা জারিত হওয়ার প্রবণতা কমে যায়। আর ফলে এই হাইড্রোজেন পর্যন্ত ইলেকট্রন ছাড়ার প্রবণতা মোটামুটি দেখা যায়, তারপরে হাইড্রোজেন নিচে যখন আসে তখন তাদের বিজারিত হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ এরা জারক দ্রব্য হিসাবে কাজ করে। ওকে, তো আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীর আরো একটা অ্যাপ্লিকেশন বলছি। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একদম উপরে যারা আছে সেই সমস্ত ধাতুগুলোর এখন আমরা ধাতু নিষ্কাশনের ব্যাখ্যাটা করব, যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে যারা আছে অর্থাৎ সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এই সমস্ত ধাতুগুলোকে আমরা সাধারণত কার্বন বিজারণ পদ্ধতি সাহায্যে নিষ্কাশন করতে পারি না। তো কিভাবে নিষ্কাশন করা যায় সেটা আমরা পরে আলোচনা করছি। এই সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি অর্থাৎ জিঙ্ক, আয়রন, টিন, লেড, এর মধ্যে আবার আয়রনটাকেও কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা যায় না, জিঙ্কটাকে আমরা কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করতে পারি। কিভাবে করব? কার্বন বিজারণ পদ্ধতি কি? এই জিঙ্ক অক্সাইড উপরে যদি আমরা কার্বন পাঠাই তাহলে এই জিঙ্ককে কার্বন বিজারিত করে দেয়। এই যে ZnO প্লাস সি তৈরি হয় Zn+C। দেখো এখানে কার্বন জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, আর অক্সিজেন বেরিয়ে গেলে কি হয়? বিজারিত হয়, আর কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, ফলে কার্বন জারিত হয়েছে। আর একটা কথা বলে রাখি যে ধাতু নিষ্কাশনের পদ্ধতি একটা বিজারণ পদ্ধতি, এটা তোমাদের পরীক্ষায় আসে যে ধাতু নিষ্কাশনের পদ্ধতি জারণ প্রক্রিয়া না বিজারণ প্রক্রিয়া। ডেফিনেটলি বিজারণ প্রক্রিয়া, এবং এই বিজারণ প্রক্রিয়া কতগুলো বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ধাতু নিষ্কাশিত হয়, যেরকম কার্বন বিজারণ পদ্ধতি, থার্মিট পদ্ধতি তোমাদের আগের দিন বলেছি, শত বিজারণ পদ্ধতি, এরকম অনেক বিজারণ পদ্ধতির সাহায্যে তাপজারণ, ভস্মীকরণ, এগুলো সবই বিজারণ পদ্ধতির সাহায্যে আমরা নিষ্কাশন করতে পারি। ওকে, তো আমরা মাঝামাঝি অবস্থিত ধাতুগুলোর নিষ্কাশন বললাম। এইবার আমরা যে টপিকসটা পড়ব সেটা হলো এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণী, তোমাদের বললাম যে তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরে যে ধাতুগুলো রয়েছে এদেরকে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা যায় না, বা থার্মিট পদ্ধতির সাহায্যেও নিষ্কাশন করা যায় না। তাহলে এই ধাতুগুলোকে আমরা কিভাবে নিষ্কাশন করব? এই ধাতুগুলোকে নিষ্কাশন করার জন্য এদের গলিত দ্রবণ নিতে হবে, অর্থাৎ জল থাকবে না, এরকম গলিত অবস্থায় এদেরকে নিয়ে তড়িৎ পাঠাতে হবে। তড়িৎ বিশ্লেষণ করলে এই ধাতুগুলোকে আমরা নিষ্কাশন করতে পারি, একে বলা হয় তড়িৎ বিজারণ পদ্ধতি। আবার বলছি, তড়িৎ রাসায়নিক শ্রেণী অর্থাৎ পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এই সমস্ত ধাতুগুলোকে নিষ্কাশন করার জন্য
যে প্রক্রিয়া অ্যাপ্লাই করা হয় তাকে বলা হয় তড়িৎ বিজারণ পদ্ধতি। এই সমস্ত ধাতুর সাধারণত যে লবণগুলো, বিশেষ করে ক্লোরাইড লবণ, নাইট্রেট লবণ, বিশেষ করে ক্লোরাইড লবণকে গলিত অবস্থায় নিয়ে তড়িৎ বিশ্লেষণ করে এই ধাতুগুলোকে নিষ্কাশন করা যায়। তার একটা পদ্ধতি আমরা এখন পড়ব, সেটা হচ্ছে সোডিয়াম ধাতুর নিষ্কাশন। আমরা এবার সোডিয়াম ধাতু নিষ্কাশন পড়ব। সোডিয়াম ধাতু দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একদম উপরের দিকে অবস্থিত। সুতরাং এই সোডিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে এর ক্লোরাইড লবণ গলিত অবস্থায় নিতে হবে, আর আয়রন ক্যাথোড এবং গ্রাফাইট অ্যানোড ব্যবহার করতে হবে। তো কিভাবে তড়িৎ নিষ্কাশন করা যায়? NaCl গলিত, এটাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ পাঠাই, তাহলে Na+Cl- হয়। আর এই ক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কে যাবে? আমরা আগেই বলেছি ক্যাটায়ন যাবে। ক্যাটায়ন গেল Na+, ক্যাথোডে একটি ইলেকট্রন নিয়ে Na ধাতুতে পরিণত হল। আর অ্যানোডে কি হবে? Cl একটা ইলেকট্রন ছেড়ে দেবে, Cl হবে, আর একটা Cl এর সঙ্গে Cl2 তৈরি হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে গলিত NaCl এর যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে ক্যাথোডে Na ধাতু মুক্ত হয়। ঠিক একই রকম ভাবে যদি আমরা পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত ধাতুগুলোকে নিষ্কাশন করতে যাই, তাহলেও এদের ক্লোরাইড লবণ নিতে হবে এবং সেটা গলিত নিতে হবে, জল থাকলে হবে না। ওকে, তাহলে আমরা সোডিয়াম ধাতুর নিষ্কাশন পড়লাম। এবার আমরা যেটা পড়ব সেটা লোহার মরিচা পড়া এবং তার ব্যাখ্যা। তোমরা নিশ্চয়ই দেখেছো কোনো লোহাকে যখন আমরা আর্দ্র বায়ুতে ফেলে রাখি তখন সেই লোহার উপরে একটা বাদামি রঙের আস্তরণ পড়ে এবং সেটা হাত দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এটাকে ইংরেজিতে বলে রাস্ট, বাংলায় বলে মরিচা। মরিচা একটা যৌগিক পদার্থ, এটা কিন্তু লোহাকে ক্ষয় করে দেয়। অর্থাৎ মরিচা পড়লে লোহার স্থায়িত্ব বা লংজিভিটি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, অনেক পুরনো বাড়িতে দেখবে যে রং করা নেই এরকম জানলা, দরজার গ্রিল অথবা শাটার, এই সমস্ত লোহার যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো দেখবে একদম মরিচা পড়ে ক্ষয়ে ক্ষয়ে একদম মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে। অর্থাৎ লোহার স্থায়িত্ব নষ্ট হয়ে গেছে। এই মরিচা জিনিসটা কি? আবার বললাম, মরিচা হলো আয়রনের একটি অক্সাইড, শোধক ফেরিক অক্সাইড, যার সংকেত Fe2O3, XH2O, X কমপক্ষে 3 অণু থাকবে, জল X হচ্ছে 3 মান, X এর মান। সুতরাং এই মরিচা পড়লে আমরা আগেই বললাম যে লোহার যদি মরিচা পড়ে তাহলে সেই লোহা একদম তার স্থায়িত্ব নষ্ট হয়ে যায়। তো এই লোহার মরিচা কেন পড়ে এবং এর গঠনের ব্যাখ্যাটা কি সেটা আমরা এখন বলছি। লোহার উপরে অনেক অপদ্রব্য থাকে, সেই অপদ্রব্যগুলো লোহার মিশ্রণের মধ্যে থাকে, ফলে লোহার মানে মসৃণ হয় না, এবড়ো খেবড়ো থাকে। তার ফলে কি হয়? লোহার এক প্রান্ত ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয় আর এক প্রান্ত অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। আর এই লোহা মানে জলীয় বাষ্প এবং বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মরিচা পড়ে। তো লোহার যে অঞ্চলে ক্যাথোড থাকে, এক অঞ্চলটাকে যদি ক্যাথোড ধরি তাহলে অন্য অঞ্চলে অ্যানোড হবে। তো অ্যানোডে জারণ হবে, জারণ বিক্রিয়া হবে এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে। দেখো আমি বোর্ডে লিখেছি যে মরিচা গঠনের তথ্য। এখানে অ্যানোডে কি বিক্রিয়া হয়? অ্যানোডে আয়রন জারিত হয়, আগেই বলেছি। আয়রন দেখো ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 2+ আয়নে পরিণত হয়েছে। ঠিক ক্যাথোডে কি হয়?
ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়, প্রথমে কি হয়, এই H প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে, এই জায়মান হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল উৎপন্ন করে। এটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া, অর্থাৎ ক্যাথোডে অক্সিজেন বিজারিত হয়ে যায়। ওকে, এরপরে কি হয়, সামগ্রিক বিক্রিয়া কি, এই আয়রন অক্সিজেন আর H প্লাস মিলে 2Fe2 প্লাস প্লাস জল উৎপন্ন হয়। এই অ্যানোডে যে Fe2 প্লাস উৎপন্ন হয় সেটি অক্সিজেন এবং জলের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড উৎপন্ন করে, শোধক ফেরিক অক্সাইড। এই ফেরিক অক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়ে এই মরিচা পড়লো, অর্থাৎ Fe2O3H2। এইটাই হচ্ছে মরিচা গঠনের তথ্য। ভালো করে দেখো এখান থেকে। ওকে, এখন এই মরিচা কিভাবে রোধ করা যায়, অর্থাৎ মরিচা নিবারণ করা যায় কি করে, এই লোহার উপরে যাতে জলীয় বাষ্প বা অক্সিজেন সংস্পর্শে আসতে না পারে সেটার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা দেখবে যখন লোহা কেনা হয় তার উপরে প্রাইমার রং করা হয় বা বিভিন্ন কালার দিয়ে রং করা হয়, যাতে করে অক্সিজেন বা জলীয় বাষ্প লোহার সংস্পর্শে না আসে। ওকে, তো এই লোহার উপরে জিঙ্কেরও প্রলেপ দেওয়া হয়, এই লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। ওকে, আবার লোহার উপর টিনের প্রলেপে দেওয়া হয়, এটাকে বলা হয় টিন লেপন। ওকে, তো আর একটা বলছি যে মাটির নিচে যে জলের পাইপগুলো আমরা ব্যবহার করি, লোহার জলের পাইপ, সেগুলো জল সরবরাহ করার জন্য মাটির নিচে লোহার পাইপ ব্যবহার করা হয়। এই লোহার পাইপ যদি দীর্ঘদিন মাটির নিচে থাকে তাহলে তার উপরে মরিচা পড়ে পাইপটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই জন্য এটাকে রোধ করার জন্য তার উপরে ম্যাগনেসিয়ামের তার জড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, লোহার পাইপের। এখান থেকে প্রশ্ন আসে যে মাটির নিচে যে জলের পাইপ তার উপরে ম্যাগনেসিয়ামের তার জড়িয়ে দেওয়া হয় কেন? তো ম্যাগনেসিয়ামের তার জড়িয়ে দিলে কি হয়, ম্যাগনেসিয়াম লোহার চেয়ে সক্রিয় ধাতু। তাহলে দেখো এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণী, এটা হচ্ছে আয়রন, এই হচ্ছে ম্যাগনেসিয়াম, অনেক উপরে রয়েছে। ফলে কি হয়, ওই ম্যাগনেসিয়ামটা আগে বিক্রিয়া করে। ওকে, তো ম্যাগনেসিয়ামটা আগে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে দেয়, ফলে লোহাকে অক্ষত রাখে। এই জন্য এই ম্যাগনেসিয়ামটাকে বলা হয় উৎসর্গীকৃত অ্যানোড। ঠিক আছে, তো উৎসর্গীকৃত মৌল। ক্লিয়ার? তো আমরা প্রশ্ন বললাম যে মাটির নিচে জলের পাইপের উপরে ম্যাগনেসিয়ামের তার জড়িয়ে দেওয়া হয় কেন? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমাদের লাস্ট টপিক, অন্যান্য ধাতুর ক্ষয় এবং মানব স্বাস্থ্যের উপরে তার প্রভাব, এইটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করব। তো অন্যান্য ধাতুর ক্ষয় কিভাবে হয়? অন্যান্য ধাতুগুলো যদি আমরা দীর্ঘদিন কোনো আর্দ্র বায়ুতে ফেলে রাখি তাহলে ওই ধাতুর ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায় বা তার উপরে কিছু আস্তরণ পড়ে, ফলে ওই ধাতুর ঔজ্জ্বল্য নষ্ট, একে ধাতুর ক্ষয় বলে। তো প্রথমে একটা উদাহরণ বলি, অ্যালুমিনিয়ামকে যদি আমরা দীর্ঘদিন ফেলে রাখি তাহলে অ্যালুমিনিয়াম পাত্রের উপরে একটা সাদা আস্তরণ পড়ে। এটা অ্যালুমিনিয়াম আর্দ্র বায়ুর সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনা Al2O3 তৈরি করে। Al2, এটাকে বলা হয় অ্যালুমিনা। এটা ওই পাত্রের উপরে আস্তরণ ফেলে দেয়। তো এই আস্তরণ ভেদ করে আর জলীয় বাষ্প বা অক্সিজেন অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করতে পারে না, ফলে এটা অ্যালুমিনিয়ামের প্রোটেকশন হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতুকে প্রোটেক্ট করে, অর্থাৎ আস্তরণ ফেলে দেয়। ওকে, ঠিক একই রকম ভাবে কপার নির্মিত কোনো পাত্র দীর্ঘদিন ধরে বা কপারের সংকর ধাতু নির্মিত কোনো পাত্র যে দীর্ঘদিন ধরে আর্দ্র বায়ুতে রাখা যায় তাহলে তার উপরে সবুজ ছোপ পড়ে বা সবুজ রঙের দাগ পড়ে।
কিভাবে পড়ে সেটা দেখাই। এই যে কপার, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এদের সঙ্গে বিক্রিয়া করে আর্দ্রবায়ুতে। আর্দ্রবায়ুতে জলীয় বাষ্প থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, অক্সিজেন থাকে। বিক্রিয়া করে এটা কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইড, এটা একটা সবুজ রঙের যৌগ উৎপন্ন করে, এটাকে বলে প্যাটিনা বলে। ওকে, এই জন্য কপার ধাতু যদি আর্দ্রবায়ুতে রাখা যায়, কপার নির্মিত কোনো পাত্র, তাহলে তার উপরে সবুজ রঙের ছোপ পড়ে যায়, এটা তৈরি হয় CuCO3 এবং CuOH2। অনেক পাত্র রয়েছে, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এই সমস্ত পাত্র উপরে আমাদের আচার অর্থাৎ চাটনি খাওয়া উচিত না, কারণ চাটনিতে অ্যাসিড থাকে, আর এই জিঙ্ক, অ্যালুমিনিয়াম এই সমস্ত ধাতুগুলো ওই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া সৃষ্টি করে, ফলে এই সমস্ত পাত্রে চাটনি খাওয়া উচিত না। ওকে, তো আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টস করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তীকালে অন্যান্য ভিডিওর নোটিফিকেশন তোমরা সবচেয়ে তাড়াতাড়ি পেতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক ধন্যবাদ।